নমস্কার বন্ধুরা, আমি মানিক এবং তোমাদেরকে পুনরায় লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আমরা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। এটি 2013 সালের ডিসেম্বরের প্রশ্ন, যেটা আজকে আমি আলোচনায় রাখব। এর আগে আমি 2012 এবং 2013 সালের জুন অবধি আলোচনা করেছি। আজকের এটি চতুর্থতম পার্ট, অর্থাৎ আইসিটি থেকে যেটা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ হচ্ছে, এটা চতুর্থতম পার্ট। তোমরা ভালো করে এটাকে দেখো এবং আলোচনা আমি আসছি। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ইজ ডেজিগনেটেড অ্যাজ, অর্থাৎ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আমরা একটা টার্ম পেলাম। সেই টার্মটি কি? যেটা হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, একটা সমাজ যার নাম হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সমাজ সোসাইটি। দেখো, এই কথাটির মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে পোস্ট আর একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। অর্থাৎ পোস্ট মানে যেটাকে সূচিত করে পরবর্তী, পোস্ট, আর ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ শিল্প বিপ্লবের পরবর্তী যে সমাজটাকে, তাকে কি নাম দেওয়া হয়েছে বা তাকে কি ডেজিগনেটেড করা হয়েছে। তো একটা ফ্যাক্ট বিশেষ কোয়েশ্চেন, এটা যদি পড়ে থাকো অবশ্যই অ্যান্সার সলভ করতে পারতে একেবারে নিমেষে। তবে না পড়ে থাকলেও যদি আমরা একেবারে কনসেপ্ট মাধ্যমে, আমাদের বোঝাপড়ার মাধ্যমে উত্তর দিই, তাহলে কি হবে? দেখো, প্রথমে আমি অপশনগুলো দেখে নিই। ইনফরমেশন সোসাইটি, দেখো ইনফরমেশন হচ্ছে তথ্য, তথ্যের সমাজ। তোমরা যদি আইসিটির ফুল ফর্মটা দেখো, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ মেন এখানে ফোকাস হচ্ছে ইনফরমেশন। তাই মডার্ন সোসাইটি হচ্ছে ইনফরমেশন বেসড সোসাইটি। আমাদের অ্যান্সার কিন্তু এটাই হওয়ার চান্স বেশি। তবে বাকিগুলো দেখে নিই। টেকনোলজি সোসাইটি, দেখো ইনফরমেশনটা এখন সর্বাধিক, টেকনোলজি কিন্তু পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই টেকনোলজিটাকে আমরা বলতে পারি না যে টেকনোলজি বেসড সোসাইটি। এখানে আমরা এই আইসিটির দৌলতে, টেকনোলজির দৌলতে, সব কিছুর দৌলতে আজকের দিনে আমাদের সমাজে তথ্যটা আমাদের হাতের মুঠোয়, আমাদের হাতে থাকা ছোট্ট মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো জগতের কাহিনী আমাদের চোখের সামনেই পাচ্ছি। অর্থাৎ ইনফরমেশন সোসাইটিটা হচ্ছে সুইটেবল এখানে অপশন। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট রয়েছে মেডিটেটেড সোসাইটি। একটু জাস্ট ওয়েট। ওকে, সো নেক্সট কি হচ্ছে? মেডিটেটেড সোসাইটি। মেডিটেটেড হচ্ছে ধ্যানে মগ্ন সোসাইটি। এরকম সোসাইটি কিন্তু ইউটোপিয়ান, অর্থাৎ একটা কান্ট্রি নো হেয়ার, অর্থাৎ সেটা বাস্তব সম্ভবত নয়। অর্থাৎ টেকনোলজিও হচ্ছে না, মেডিটেটেড হচ্ছে না। নন এগ্রিকালচারাল, নন এগ্রিকালচারাল মানে আমরা জানি যে কৃষিকাজ হচ্ছে না এমন একটা সোসাইটি, কিন্তু আজকের দিনে কৃষিকাজ হয়। কৃষিকাজ না হলে আমরা খাবো কি? তাই এইখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ। ক্লিয়ার? তাহলে প্রথম দাগের অ্যান্সার নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। এবারে দ্বিতীয় প্রশ্নে আসি। তবে দ্বিতীয় প্রশ্নে আসার আগে ইনফরমেশন সোসাইটি নিয়ে আরও একটু তথ্য তোমাদের জানিয়ে দিই। দেখো, ইনফরমেশন সোসাইটি কি? ইনফরমেশন সোসাইটি ক্রিয়েশন, ডিস্ট্রিবিউশন, ম্যানিপুলেশন অফ ইনফরমেশন। এখানে ইজ দেওয়া ভুলে গেছি আমি। ইনফরমেশন সোসাইটি দিতে হবে না। ইনফরমেশন সোসাইটি, এখানে ইজ যেহেতু ইনটা রয়েছে আর ইজ লাগবে না। ওকে, তো ইজটা লাগছে না। তাহলে কি হলো? ইনফরমেশন সোসাইটি, যে তার মধ্যে কি থাকে? ক্রিয়েশন, সৃষ্টি, ডিস্ট্রিবিউশন, বিতরণ, অর্থাৎ যে ইনফরমেশন হচ্ছে তার বিতরণ ঘটছে। ম্যানিপুলেশন, অর্থাৎ কেউ আবার ইনফরমেশনকে ভায়োলেট করতে পারে, নিজের মতো ব্যবহার করতে পারে। বিকামস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইকোনমিক অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটি। আজকালকার দিনে এটা ইকোনমিক এবং কালচারাল অ্যাক্টিভিটি হয়ে গেছে, তাই না? দেখো, এই ইনফরমেশনটাকে কীভাবে ভায়োলেট করা হয়, যেভাবে দেখবে এই যে কোভিড-19 এই ভাইরাসটাকে নিয়ে মিডিয়ারা অনেক কিছু ভাবে, তারা কিন্তু কেউ আলাদা বলছে, কেউ সেটাকে বেশি করে বলছে। এইভাবে কিন্তু একটা ইকোনমিক সোর্স তারা কিন্তু টিআরপি বাড়ানোর জন্য করছে। এরকম যতটা প্রবল না হোক না কেন, তারা কিন্তু এটাকে মাতিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই আজকালকার দিনে এটা কিন্তু একটা ইকোনমিক ভ্যালু হয়ে গেছে এবং কালচারাল অ্যাক্টিভিটি হয়ে গেছে। এই সমস্ত এই যে ইনফরমেশন সোসাইটির মধ্যে কোন কোন টার্ম আমরা পাই, দেখো প্রথম হচ্ছে এই আইসিটি, যেটাকে আমরা পড়াশোনা করি, আইটি। অর্থাৎ আইসিটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এবং আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তো এগুলো সবগুলো কিন্তু প্যারালাল টার্ম। ঠিক আছে, প্রথম প্রশ্ন ক্লিয়ারলি বুঝতে পেরেছো নিশ্চয়ই। দ্বিতীয় প্রশ্নে আসি। দ্য ইনিশিয়াল ইফোর্টস। ইনিশিয়াল মানে কি? প্রথমত এই টার্মগুলো তোমাদেরকে বুঝতে হবে। ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক,
একেবারে প্রথম পর্যায়ের যে প্রচেষ্টা ইফোর্টস ফর ইন্টারনেট বেসড কমিউনিকেশন, প্রথম যে ইন্টারনেট বেসড কমিউনিকেশন হয়েছিল, ইন্টারনেট বেসড কমিউনিকেশন মানে ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ প্রথম ইন্টারনেটটাকে ব্যবহার কোথায় করা হয়েছিল, মেন ব্যাপার এটাই। দেখো প্রথম রয়েছে কমার্শিয়াল কমিউনিকেশন। কমার্শিয়াল মানে কি? ব্যবসা বাণিজ্য ভিত্তিক। মিলিটারি পারপাস মানে হচ্ছে সামরিক বাহিনীর উদ্দেশ্যে। পার্সোনাল ইন্টারাকশন ব্যক্তিগত কথোপকথনের জন্য। পলিটিক্যাল ক্যাম্পেন্স রাজনৈতিক অভিযানের জন্য। একেবারে যদি একটা কমন সেন্স দিয়ে কাজ করো তাহলে দেখতে পাবে যে দেখো আমাদের সবথেকে প্রথম প্রয়োজন হয়েছিল এটা মিলিটারি পারপাসে, কারণ মিলিটারি পারপাসটা আমাদের প্রথম ছিল। তাদের প্রয়োগে এই ওয়াকি টকি নিশ্চয়ই তোমরা শুনেছো, এই তারা দেখবে কথা বলে, পুলিশরাও কথা বলে, তো সেইখান থেকেই প্রথমে কিন্তু আসে, অর্থাৎ মিলিটারি পারপাসে প্রথম আসে। তো একটু আমি এটাকে নিয়ে একটু বিস্তৃত আলোচনা করে দিই। দেখো as a military venture, ARPA had a specifically military motivation for creating internet. তো এই ARPA তারা কিন্তু প্রথমে এই স্পেসিফিক্যালি তারা কিন্তু ইন্টারনেটটাকে ব্যবহার করে। ইট অফার্ড আ ওয়ে টু ব্রিং কম্পিউটিং টু দ্য ফ্রন্ট লাইন্স। তারপর থেকে এই কম্পিউটার টেকনোলজি কিন্তু তার মধ্যে ইন্টারনেটের ব্যবহার কিন্তু শুরু হয়। ক্লিয়ার? আরও একটু জেনে নাও। দেখো ইন 1969 1969 সালে, কত সালে? 1969 সালে এই কম্পিউটার নেটওয়ার্ক কল, প্রথম যে কম্পিউটার নেটওয়ার্কটা ছিল সেটা কি? ARPA নেট। কেন? এই ARPA করেছিল, ঠিক আছে? তো সেখান থেকে ARPA নেট ওয়াজ বিল্ড, তখন তৈরি হলো ARPA নেট ওয়াজ বিল্ড, হুইচ লিঙ্কড মেন ফ্রেমস অ্যাট ইউনিভার্সিটিজ, যেটা বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে তারপরে হলো, তারপরে গভর্নমেন্ট এজেন্সিতে, বিভিন্ন রকম সরকারি কর্মদপ্তরে, অ্যান্ড ডিফেন্স কন্ট্রাক্টরস, বিভিন্ন ডিফেন্স কন্ট্রাক্টরসে এগুলো কিন্তু হতে থাকলো। কিন্তু তখন কিন্তু যেহেতু প্রথম দিকের পর্যায়ে, তাই এটা কিন্তু একটা বাল্কি সাইজ ছিল, বড় সাইজের ছিল, তাই এরা প্রবলেমেও ছিল, ঠিক আছে? দ্য কম্পিউটার্স অফ ARPA নেট ওয়ার জাইগান্টিক। তো এগুলো সাইজে জাইগান্টিক। এগুলো আমি কেন পড়াচ্ছি? দেখো এগুলো কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, যে কোন কম্পিউটারটা জাইগান্টিক সাইজের ছিল, অপশন দিয়ে দেবে তোমাদেরকে, তখন ARPA নেটটাকে তোমাকে করতে হবে বাই টুডেজ স্ট্যান্ডার্ডস অ্যান্ড দে কমিউনিকেটেড ওভার ফিক্সড লিঙ্কস। এবার আমাদের আজকে কত লিঙ্কস, কত ওয়েবসাইট হয়ে গেছে, তো এই সমস্ত ওয়েবসাইট কিন্তু এগুলোতে কাজ করে না, তাদের নির্দিষ্ট একটা সাজানো আছে কয়েকটা ওয়েবসাইট, সেগুলোতে কাজ করে, ঠিক আছে? বোঝা গেল? এবার আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 2013 সালের তৃতীয় প্রশ্ন কি হচ্ছে? দ্য ইন্টারনাল কমিউনিকেশন উইদিন ইনস্টিটিউশন ইটস ডান থ্রু, অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশন হতে পারে, কোনো একটা বিশেষ প্রতিষ্ঠান হতে পারে। ধরো আমি চলে আসি একটা বিজনেস সেক্টর, ঠিক আছে, একটা কোম্পানি বা একটা কলেজ হতে পারে বা একটা ইউনিভার্সিটি হতে পারে। সেই ইনস্টিটিউশনের মধ্যে যে কমিউনিকেশন সিস্টেম হয় তার জন্য একটা ইন্টারনেট বেসড হয়, অর্থাৎ একটা ইন্টারনেটটাকে ডিপেন্ড করে করা হয়ে থাকে, ঠিক আছে? তো এদের মধ্যে কোনটি? দেখো এই যে 4টি অপশান রয়েছে তার মধ্যে একটু যদি আমি যখন বুঝিয়েছিলাম সেগুলো যদি এই যে বিভিন্ন রকম লাইনের যে নেটওয়ার্ক হয়ে থাকে তখন কিন্তু ক্লিয়ারলি উত্তর করে দিতে পারবে। আমি জানি অনেকে উত্তর করে দিয়েছে, ওই সঠিক উত্তর হবে ল্যান। একটু আমি বিস্তৃত আলোচনা করে দিই। দেখো ল্যান কেন হলো? দেখো এখানে ল্যান হচ্ছে, যার ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর WAN হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো দেখো এখানে আরও বিস্তৃত রয়েছে, যদি যারা এখনো বোঝোনি, যদি যারা জানো এটা থেকে স্কিপ করে যেতে পারো, নেক্সট প্রশ্ন চলে যেতে পারো। দেখো যারা বোঝোনি আমি এটা বেসিক লেভেলে রাখছি, সবার জন্য রাখছি। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক is a collection of devices. এটা কি? a collection of devices connected together, অর্থাৎ অনেকগুলো কম্পিউটার হতে পারে, অনেক কোনো মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, তাদেরকে একসাথে জোড়া হচ্ছে ইন ওয়ান ফিজিক্যাল লোকেশন। মানে কি? একটা বড় একটা ফ্যাক্টরির তার একটা বড় একটা সেক্টর অংশ তার মধ্যে হচ্ছে, একটা কলেজ ইউনিভার্সিটি তার ক্যাম্পাসের মধ্যে হচ্ছে, যেরকম হতে পারে যেরকম হতে পারে একটা বিল্ডিং হতে পারে, হ্যাঁ, একটা অফিস হতে পারে, একটা হোম হতে পারে। তো সেটা হচ্ছে কি হচ্ছে? এরা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবারে অন্যদিকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা আমাদের পরে অপশান ছিল, যাকে পুরো নাম বলছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্কের আরও একটি নাম রয়েছে যার নাম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, কভার্স লার্জার জিওগ্রাফিক এরিয়াজ, অর্থাৎ এটা একটা বিস্তৃত এলাকা ধরে হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমাদের একটা স্মল একটা অর্গানাইজেশন, ছোট্ট একটা অর্গানাইজেশন যেখানে আমরা LAN ইউজ করব, ঠিক আছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নিয়ে আরও বিস্তৃত আলোচনা রয়েছে, দেখে নেবে। তারপরে ছিল EBB কি? দেখো অপশন, এই যে EBB আরেকটা অপশন ছিল। EBB কি? দেখো EBB যার নাম হচ্ছে পুরো এনকোডার ব্রেকআউট ব্রড
এমটি বিট বাকেট। এটা কোনো নেটওয়ার্ক, কোনো যে সাইট হয়ে থাকে, অর্থাৎ যে নেটওয়ার্কের সিস্টেম হয়ে থাকে, এটা নয়, বরং সেখানে একটা চিপ সার্কিট বলে বোঝাইতে পারে, ঠিক আছে, এনকোডার ব্রেকআউট বোর্ড। তো এটা তো কোনো মতেই হবে না। তারপরে চলে আসছি অপশন ডি, যেটা ছিল এমএমএস, যার পুরো নাম হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিসেস। এটাও কোনো মতেই নয়, কারণ এটা হচ্ছে একটা মেসেজিং সিস্টেম। এখানে নেটওয়ার্কের কোনো 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 ম্যাটারই নেই। দেখো এটা কি, এটা হচ্ছে এক ধরনের কমিউনিকেশান, কোথায় গেল, হ্যাঁ, এই যে কমিউনিকেশান টেকনোলজি ফর এক্সচেঞ্জিং। এখানে এই মাল্টিমিডিয়া ইস্যুর মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে ইমেজ পাঠাতে পারি, অডিও পাঠাতে পারি, ভিডিও ক্লিপ পাঠাতে পারি। এটা সাধারণত মোবাইল ফোনের মাধ্যমে হয়ে থাকে, একটা মোবাইল থেকে আরেকটা ফোন। তো স্বাভাবিকভাবে এখানে হচ্ছে না। তো লোকাল, অর্থাৎ যে প্রশ্ন ছিল ইন্টারনাল কমিউনিকেশান, একটা বিল্ডিংয়ের মধ্যে, একটা অফিসের মধ্যে, একটা ইনস্টিটিউশনের মধ্যে যে কমিউনিকেশনটা হয়ে থাকে, সেটা হচ্ছে LAN এর মাধ্যমে, লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। নেক্সট প্রশ্ন আসছে ভার্চুয়াল রিয়ালিটি কি? ভার্চুয়াল রিয়ালিটি, ভার্চুয়াল মানে ভালো করে বুঝতে হবে যে ফিজিক্যালি নয়। ভার্চুয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে থ্রু কম্পিউটার, থ্রু ইন্টারনেট, এগুলো হচ্ছে ভার্চুয়াল। তো ভার্চুয়াল রিয়ালিটি প্রোভাইডস, অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি কেমনভাবে আমাদের অভিজ্ঞতা দেয়, বলছে শার্প পিকচার্স, একেবারে তীক্ষ্ণ ছবি প্রদান করে। দেখো ভার্চুয়াল রিয়ালিটি শুধু আমরা কি যখন কম্পিউটারে কোনো মিটিং করি, গুগল মিটে মিটিং করি, বা কোনো 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 ভিডিও কল করি, সেখানে কি শুধু শার্প পিকচার হয়? নো, দ্যাটস নট দ্য ইস্যু। ইন্ডিভিজুয়াল অডিও, সেখানে কি শুধুমাত্র একজন ব্যক্তির অডিও শোনা যায়? হ্যাঁ, নিশ্চয়ই না। এই শার্প পিকচারও হলো না, ইন্ডিভিজুয়াল অডিও, কারণ ওখানে অনেকে কথা বলতে পারে। কারণ ভার্চুয়াল রিয়ালিটি এমন একটা জায়গা যেখানে আমরা ফিজিক্যালি পৌঁছাতেও পারি না, সেখানেও আমরা পৌঁছে দিতে পারি ইন্টারনেটের মাধ্যমে, ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। এরপর হচ্ছে পার্টিসিপেটরি এক্সপিরিয়েন্স। এটা অ্যান্সার কেন বলে দিই, দেখো পার্টিসিপেটরি মানে কি, একসাথে কাজ করা যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হয় এই ভার্চুয়াল রিয়ালিটিতে। অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটিতে আমি ফিজিক্যালি ক্রিপলড, কেউ হাঁটাচলা করতে পারে না, সেও বাড়িতে বসে আমার সাথে মিটিংয়ে জয়েন করতে পারে, যেটা এই প্যান্ডেমিকের সময় তোমরা ভালো করে বুঝতে পেরেছো। অর্থাৎ কোভিডের সময় যখন সব কিছু লকডাউন, তখন কিন্তু একটাই সিস্টেম ছিল, ভার্চুয়াল রিয়ালিটি। তাই এটা ভার্চুয়াল রিয়ালিটি প্রদান করছে এই অভিজ্ঞতাটা, অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি পার্টিসিপেটরি এক্সপিরিয়েন্স দিচ্ছে। প্রিভিউ অফ নিউ ফিল্ম, নতুন ফিল্মের প্রিভিউ, এটা কি শুধু তার ভার্চুয়াল রিয়ালিটি, তারপরে তো সিনেমা তো আগে থেকে দেখে এসেছি। ভার্চুয়াল রিয়ালিটি এটা নয়, ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে পার্টিসিপেটরি এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? ওকে, খুব ভালো। কিন্তু তোমরা 2013 সালের প্রশ্ন সলভ করলে, আশা করি অনেকে হয়তো আমার সাহায্য লাগেনি, তোমরা করে নিয়েছিলে সঠিক উত্তর। এবার আমরা 2014 সালের প্রশ্ন চলে আসি। দ্য অ্যাক্রোনিম নিশ্চয়ই জানো, অ্যাক্রোনিম এফটিপি স্ট্যান্ডস ফর। অ্যাক্রোনিম মানে হচ্ছে যে কোনো একটা ফ্রেজ হতে পারে, যেরকম ধরনের করে যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এদের এই যে প্রথম অক্ষরগুলি, প্রথম যে লেটারগুলি, এগুলোকে নিয়ে যখন একটা শর্ট ফর্ম করা হবে, যাই লাইক এটা, এগুলো হচ্ছে অ্যাক্রোনিম। ওকে, তো এই বলছে অ্যাক্রোনিম, এই এফটিপি কোনটাকে বলছে? ফাইল ট্রান্সফার প্রোটোকল। দুই বলছে ফাস্ট ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্র্যাকিং প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রসিডিউর। একেবারে পাতি কোয়েশ্চেন ছিল, এরা সবাই পেরেছো আশা করি। আমরা জানি যে কমন কিছু শর্ট টার্ম, কমন কিছু এরকম যে অ্যাক্রোনিম মনে রাখতে হয়, তার মধ্যে এটি রয়েছে। আমার হিসেবে আমি যদি 50টি তোমাদের এরকম দিয়ে দিই, এরকম অ্যাক্রোনিম, তোমরা তার মধ্যে এগুলো প্রায়শই পাবে এবং প্রায়শই সেগুলো পরীক্ষায় আসে। তো এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, কোনো দ্বিধা নেই। তবে এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটুকু জানলে হবে না, এটার সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিই। দেখো এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল কি, এটা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল যেটা ব্যবহার করা হয়ে থাকে টু ট্রান্সফার ফর দ্য ট্রান্সফার অফ কম্পিউটার ফাইলস ফ্রম এ সার্ভার টু এ ক্লায়েন্ট অন এ কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ এই ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা একটা বলতে পারো সম্পর্ক, এটা একটা পাইপ বা একটা কমিউনিকেশন মিডিয়াম, যার মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন আমরা ফাইল প্রদান করি, তার জন্য একটা প্রোটোকলের প্রয়োজন হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে রক্ত দেব, ঠিক আছে, তো তার জন্য একটা প্রোটোকল দরকার। আমরা যেখানে সেখানে সেই রক্তটাকে ফুটিয়ে দিতে পারি না, তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, নির্দিষ্ট ওয়ে রয়েছে দেওয়া, তাই না? তো এই ফাইল ট্রান্সফার প্রোটোকল ঠিক কম্পিউটারেও সেরকম রয়েছে। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যখন ফাইল ট্রান্সফার করা হয়, তার কিছু প্রোটোকল রয়েছে, সেটাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি। দ্য অরিজিনাল স্পেসিফিকেশন অফ দ্য ফাইল ট্রান্সফার প্রোটোকল ওয়াজ রিটেন। এই যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যে এর যে এই যে টেকনিক বা থিওরিটা কে লিখেছে মানে তৈরি করেছে কে? করেছিল
অভয় ভূষণ। অভয় ভূষণ মনে রাখবে কে করেছিল? অভয় ভূষণ। কত সালে করেছিল? 1971 সালে। 1971 সালে এটা করা হয়েছিল এবং এটাকে তখন নাম ছিল REC 114। REC 114 অর্থাৎ FTTPর পাবলিশ যখন হয়েছিল তখন তার ফর্ম কি নামে ছিল? REC 114। কে করেছিল? অভয় ভূষণ 1971 সালে। ঠিক আছে, আরও বাকি কিছু তথ্য রয়েছে, তোমরা নিজেরা দেখে নাও। তবে আমি লাস্ট পয়েন্টটা বলতে চাই, দেখো এই FTTP ইন জানুয়ারি 2021 অর্থাৎ এই বছরই 2021 সালের এই জানুয়ারি মাসে সাপোজ FTTP প্রোটোকল ওয়াজ ডিসেবলড ইন গুগল ক্রোম। গুগল ক্রোমে এই গুগল ক্রোম 88-এ এটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। ফায়ারফক্সে ডিসেবল করে দেওয়া হয়েছে। এছাড়া জুলাই মাসে ফায়ারফক্স 90-তেও এটাকে ড্রপ করা হয়েছে। তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ থাকার জন্য এটাকে আবার রিজেক্ট করা হচ্ছে। ক্লিয়ার? তো এগুলো মনে মাথায় রাখতে হবে। নেক্সট চলে যাই, আরও কিছু তথ্য আছে, তোমরা নিজেরা পড়ো। ওকে, নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ অর অ্যান ইমেজ গ্রাফিক ফাইল? এদের মধ্যে কোনটা গ্রাফিক ফাইল বা ইমেজ ফাইল নয়? দেখো এটাকে নিয়েও তোমাদের আমি হয়তো আলোচনা করেছি, যদি আলোচনা না থাকে আমি আবার করে দেবো। দেখো কিছু ফাইলের এক্সটেনশন নেম থাকে, অর্থাৎ কিছু ফাইলের ফরম্যাট নেম থাকে। যেরকম আমরা জানি ভিডিও MP4 ফরম্যাটে হয়, ঠিক আছে, অডিও MP3 ফরম্যাটে হয়। তো এবার অডিও শুধু কি MP3 ফর্ম একটাই, বা ভিডিওর কি MP4 ফর্ম একটাই? না, তাদের বিভিন্ন রকম ফর্ম আছে, অর্থাৎ ভিডিওরও বিভিন্ন রকম ফর্ম থাকে। যেরকম এখানে দিয়েছে, এখানে কোনটি ইমেজ নিয়ে নয়, অর্থাৎ কোনটি ইমেজের যে এক্সটেনশন, ইমেজের যে বিভিন্ন ধরন হয়, কোনটি নয়। দেখো এখানে যতগুলো অপশান রয়েছে এক চান্সেই তোমরা করে ফেলতে পারতে যদি একটা চ্যাট তোমাদের মাথায় থাকতো। আমি এই চারটি তোমাদের আলোচনা করে দেবো, একটা সেপারেট ভিডিওতে আমি তোমাদের চারটা দিয়ে দেবো, তোমরা সেটাকে দেখে সবগুলো মনে রাখবে। প্রত্যেক বছর এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আসে, কোথায় কোনোবারে ইমেজ থেকে আসছে, কোথায় ভিডিও থেকে আসছে, কোথায় অডিও থেকে আসছে, এটা প্রায়শই দেখে আসছে। তাই তোমাদের ওই চারটা অবশ্যই মুখস্থ করতে বলবো, আমি নেক্সট ভিডিওতে আমি সেটাকে দিয়ে দেবো। দেখো এখানে আসি PNG, GIF, BMP এবং GUI। তো এখানে অনায়াসেই উত্তরটা হচ্ছে GUI, কারণ যে ফুল ফর্মগুলো জানে অবশ্যই করে নেবে, কারণ এটা হচ্ছে গ্রাফিক ইউজার ইন্টারফেস। এটা সাধারণত আমরা যে কাজ করছি আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে, আমাদের যে অংশে কাজ করছি ওখানে গ্রাফিক ইউজার একটা ইন্টারফেস আছে, ওখানেই আমরা কাজ করতে পারছি। তাই এটা কোনো ইমেজের কোনো ফাইল নয়, এটা হচ্ছে একটা সফটওয়্যার বেসড থিং। এটা অ্যান্সার হবে অপশন ডি। হ্যাঁ, এটা নয়। এখানে প্রশ্ন, হ্যাঁ এই বারবার কথা বলে, যখন পরীক্ষার প্রশ্ন পড়বে না একটু ভালো করে পড়বে। এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট, কোনটা হয় না, অর্থাৎ কোনটা ইমেজের মধ্যে পড়ে না। এটা স্বাভাবিকভাবে ছাত্ররা কি করে, দেখে যায় কোনটা পড়ে, তার মনে আছে পিএনজিকে টিক মেরে দিয়েছে, বাকিগুলো বুঝতে পারেনি। তাই ভালো করে পড়তে হবে যে নট রয়েছে, তাই প্রশ্নটাকে ভালো করে পড়ো। তো এখানে পিএনজি এটাও একটা কি ফাইল, এটাও হচ্ছে একটা ইমেজ ফাইল। GIF এটাও একটা ইমেজ ফাইল, BMP ইমেজ ফাইল। তো আমি বুঝিয়ে দিই যে এগুলো কী ধরনের ফাইল। দেখো পিএনজি কি, পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ফুল ফর্ম মাথায় রাখতে হবে, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স is a raster graphic file format that supports lossless data compression. একটু আমি থিওরিটিক্যাল না বুঝি সহজ করে বুঝিয়ে দিই। দেখো পিএনজি ইমেজ হচ্ছে কিছু কিছু ইমেজ থাকে যার ব্যাকগ্রাউন্ড থাকে না, যে ইমেজটাকে যেখানে বসিয়ে দেবে সেখানকার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। ধরো একটা মানুষের ছবি, তার আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা, ধরো সে ঘরে ছবি তুলেছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ওটাকে এমন পিএনজি ছবি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সে রাখবে না। পিএনজি কী করে ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা, যদি আমি কোনো অন্য জায়গায় কোনো একটা সমুদ্রের পাশে লোকটিকে দাঁড়িয়ে দিই, ছবিটা দাঁড়িয়ে দিই, পেছনে একটা সমুদ্রের ছবি রেখেছি, তাহলে তা দেখা যাবে তার পেছনে সমুদ্র। এটা হচ্ছে পিএনজি ছবি। GIF কি, GIF হচ্ছে দেখবে GIFগুলো একেবারে ছোট্ট ফাইলের হয় এবং একটা ভিডিও টাইপের হয়, শর্ট ফরম্যাটে হয়। এটা হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ক্লিয়ার? গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, এগুলো তোমরা পড়বে। এটা কে করেছিল বা এগুলোকে সব দিয়েছে, দেখো লেড বাই আমেরিকান সায়েন্টিস্ট স্টিভ উইল হ্যালেট, এবং এখানে মোট 256টি কালার থাকে ফর ইচ ফ্রেম, এবং তিনি এটা 15 জুন 1927 সালে করেছিল। এবার আছে বিটম্যাট ইমেজ কি, এই যে BMP তাকে তার ফুল ফর্ম হচ্ছে বিটম্যাট ইমেজ ফাইল। ঠিক আছে, বিটম্যাট ইমেজ এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রত্যেকটা যে ছবির মধ্যে দেখবে একটা বিটম্যাট থাকে, একটা গ্যাপ থাকে, এবং একটা ছবির মধ্যে যে ছবির রেজলিউশনটা হয়ে থাকে এই বিটম্যাট ইমেজ থেকে। তো এটা অ্যাকচুয়ালি একটা ইমেজের কিন্তু ফাইল,
ঠিক আছে, যেখানে আমরা দেখি যে ফাইল ফরম্যাটটা ইউজ টু স্টোর বিটম্যাপ ডিজিটাল ইমেজেস, ওকে, ইন্ডিপেন্ডেন্টলি দ্য ডিসপ্লে ডিভাইস সাচ এজ গ্রাফিক্স অ্যাডাপ্টার, এগুলোতে আমরা বিটম্যাপ ইমেজটাকে দেখে থাকি। আর দেখো গ্রাফিক্স ইউজার ইন্টারফেস যেটা বলেইছিলাম অলরেডি আগে থেকে, যে ইজ এ ফর্ম of user interface that allows users to interact with electronic devices through graphical icons and audio indicators such as primary motion। ওই যে আমি ধরো এই যে এখানে পাওয়ার পয়েন্ট ইউজ করছি, তার জন্য আমি এখানে ট্যাবলেট পেন ইউজ করছি, আমি এখানে আবার আমার অডিও হিসাবে আমি একটা অডিও মাইক্রোফোন ইউজ করছি, এগুলো ইউজ করার জন্য একটা ইন্টারফেস করে দিচ্ছে এই গ্রাফিক ইউজার ইন্টারফেস, যেটাকে আমি চোখে দেখতে পাচ্ছি, ওকে, গ্রাফিক্যালি সে প্রেজেন্ট করছে। তাই এটা ইমেজ ফাইল নয়, ইমেজ ফাইল কিন্তু এই তিনটা, কোনটা, পিএনজি, জিআইএফ এবং বিএমপি, নট জিইউআই। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাই। 2014 সালের জুন মাসের আরেকটি প্রশ্ন, দেখো কি বলছে, দ্য ফার্স্ট ওয়েব ব্রাউজার, এদের মধ্যে কোনটি প্রথম ওয়েব ব্রাউজার? দেখো এগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই, দিলে আমি তোমাদের সঠিক উত্তর আসছি, কারণ তোমরা কেউ জানো না নিশ্চয়ই ইন্টারনেট এক্সপ্লোরার কবে হয়েছিল, নেটস্কেপ কবে হয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তবে এখানে যেহেতু আমি এটাকে স্টাডি করেছিলাম, তাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে আমি এখানে রাইট অ্যান্সার। দেখো কী করে হচ্ছে, দেখো ইন্টারনেট এক্সপ্লোরার কত সালে, 1995-এ, নেটস্কেপ কবে, 1994-এ, এবারে ডাব্লিউডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 1989 এবং মজিলা ফায়ারফক্স 2002। তাহলে কোনটা হচ্ছে, অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তবে এগুলো সম্পর্কে একটু আইডিয়া রেখে দেওয়া অবশ্যই উচিত, কারণ হচ্ছে কখন পরীক্ষায় এগুলোকে, কারণ আমরা জানি যে পরীক্ষায় প্রশ্ন রিপিট হয় না, কিন্তু কনসেপ্ট অর্থাৎ যেই অপশানগুলো ছিল সেই অপশান থেকেই প্রশ্ন বারবার ঘুরিয়ে আছে প্রত্যেক বছর। দেখো ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা আগে এর নাম ছিল মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, তাহলে আগে এর নাম কি ছিল মনে থাকবে, মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর থেকে মাইক্রোসফটকে বাদ দেওয়া হয়। এবং আবার একটা নাম ছিল যেটা হচ্ছে উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার। ক্লিয়ার? উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার, এটা অ্যাকচুয়ালি একটা সময় ছিল, এখন আবার এখানে নাম হয়ে গেছে মাইক্রোসফট এজ। ইন্টারনেট এক্সপ্লোরটা এখন নাম হয়ে গেছে মাইক্রোসফট এজ। তো এটা প্রথমে আমরা এর আধিপত্য বিস্তার ছিল এবং এর পুরো রমরমিয়ে চলেছিল, কিন্তু যখন 2002 সালে যখন ফায়ারফক্স লঞ্চ হলো, তারপরে 2004 সালে এটা যখন ভালো করে চলতে থাকলো, এছাড়া গুগল ক্রোম যখন 2008 সালে লঞ্চ হলো, এর কিন্তু ব্যবহার কিন্তু ডিক্রিজ হতে লাগলো, এর ব্যবহার কিন্তু কমতে থাকলো। ক্লিয়ার? ইন্টারনেট এক্সপ্লোরার একটা সময় পুরো ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, তারপরে এখন কিন্তু ওরা দমে গেছে। দেখো প্রত্যেকের মোবাইলে আমরা দেখি যে গুগল ক্রোম রয়েছে, ল্যাপটপেও আমরা দেখি বা মোবাইলে বা এতে গুগল ক্রোমটা বেশি রয়েছে। এবার নেক্সট কি হচ্ছে, নেটস্কেপ কমিউনিকেশন কর্পোরেশন, যাকে এর অরিজিনাল নাম ছিল মোজাইক কমিউনিকেশন কর্পোরেশন। এটা এই যে বললাম 1994 সালে হয়েছে, আজ থেকে প্রায় 27 বছর আগে করেছিল মাউন্টেন ভিউতে ক্যালিফোর্নিয়াতে নেটস্কেপ ব্রাউজারটা হয়েছিল। এবং এটিও কিন্তু একটি ব্র্যান্ড মার্কেট, এটা কিন্তু ইন্টারনেট সার্ভিস দিচ্ছিল ঠিক 2008 অবধি মোটামুটি বেশ ভালোই দিচ্ছিল, কিন্তু 2011-এর পর থেকে এটা যেন আর বেশি ইউজ হয় না, নেটস্কেপ আমরা এখনও বেশি এটা ইউজ করি না। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবতে কিন্তু এটা কিন্তু রমরমিয়ে চলছে, এটা একটা ওয়েব ব্রাউজার এবং বিশেষ করে যে কোনো ব্রাউজিং করতে গেলে ইউআরএল দরকার হয় এবং ইউআরএলটাকে মেনটেন করছে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং এটা কিন্তু সবার আগে হয়েছিল, তারপরেই তো এইগুলো সব ব্রাউজার আসে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ব্যাপার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই সম্পর্কে একটু তোমরা পড়ে নেবে, আমি বেশি টাইম নেব না। মজিলা ফায়ারফক্স তারপরে এসছে, যদিও 2002 সালে লঞ্চ হয়েছিল। প্রথমে এর কোড নেম ছিল ফিনিক্স, ঠিক আছে, ভালো করে দেখবে কোড নেম কী ছিল, ফিনিক্স, এর কোড নেম ফিনিক্স ছিল। তারপরে পরে এটাকে মজিলা ফায়ারফক্স দেওয়া হয় এবং মজিলা কিন্তু এখনও কিন্তু বেশ ভালো করে চলছে, তবে ক্রোম এখন কিন্তু সবসময় রমরমিয়ে চলছে। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নে আসে। নেক্সট প্রশ্ন কী আছে, হোয়েন এ কম্পিউটার ইজ বুটিং, যখন একটা কম্পিউটার বুট হচ্ছে, বায়োস ইজ লোডেড টু দ্য মেমোরি, অর্থাৎ যখন কম্পিউটার খোলেনি, কম্পিউটার শুরু হওয়ার মুখে বুট হচ্ছে, অনেক সময় দেখবে কম্পিউটারকে ফাস্ট নয় স্লো হয়ে গেছে, তখন তাকে বুটিং করতে হয়। তো তখন এরকম বুটিং করা হয়, তখন এদের মধ্যে কোনটার মধ্যে আমাদের এই ডাটাগুলো বা আমাদের যে মেমোরি তখন কোন মেমোরিটা আমাদেরকে সাপোর্ট করে, অর্থাৎ এই বায়োসটা লোড হয় কোথায়। তো একেবারে সিম্পল যদি একটা থিং থাকে বা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে তোমরা কিন্তু ইজিলি করতে পারে। দেখো এখানে কয়েকটা জিনিস, যেরকম হচ্ছে র্যাম মানে কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি।
এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ কম্পিউটার যদি একবার বন্ধ হয়ে যায় বা একবার যদি রিস্টার্ট করো তাহলে যা করেছিলে সেভ যদি না করো ও কিন্তু মুছে যায়, তাই এটা কিন্তু বুটিংয়ের সময় সাহায্য মোটেও করবে না। এবারে সিডি রোম হচ্ছে রোম বলে দিই, রিড অনলি মেমোরি, অর্থাৎ এখানে সবসময় স্টোর থাকে, তো অর্থাৎ এটা হওয়ার চান্স সর্বাধিক। রোম হচ্ছে আমাদের বলতে পারি হার্ড ডিস্কের নাই, এক্সটার্নাল ডিস্কের নাই রোম, তবে এটা কম্পিউটারের ভেতর থাকে, ঠিক আছে রোমটা। তবে সিডি রোমটা হচ্ছে এক্সটার্নালের আরও এক্সটার্নাল, অর্থাৎ আমরা যেটা সিডির মাধ্যমে দেখবে আমরা কোনো কিছু সফটওয়্যার ঢোকাই, তো এটা কিন্তু বাইরে থেকে ইনসার্ট করাতে হয়, এবং টিসিপিও ঠিক সেই গোত্রীয়, ঠিক আছে। তবে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে রোম, কারণ এটা হচ্ছে ইনবিল্ট, এটার ভেতরে থাকে, অর্থাৎ আমাদের যে সি ড্রাইভ বলি বা আমাদের কম্পিউটারের যে মেন ড্রাইভ বলি, এখানে কিন্তু বায়োসটা লোড হয়। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, তবুও আমি আরেকবার এগুলোকে নিয়ে বিস্তৃত আলোচনা করে দিই, অর্থাৎ ডিটেলে রয়েছে, দেখে নাও। র্যাম কি? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইজ দ্য মেমোরি অফ ইনফরমেশন স্টোরেজ ইন এ কম্পিউটার, ইজ ইউজ টু স্টোর রানিং প্রোগ্রাম অ্যান্ড ডাটা অফ দ্য প্রোগ্রাম। র্যাম ক্যান বি রিড, দেখো র্যাম ক্যান বি রিড অ্যান্ড রিটেন কুইকলি ইন এনি অর্ডার। ওকে, it is called volatile memory, যেটাকে বলছিলাম, it is called volatile memory because when computer turned off its memory completely washed out, অর্থাৎ যখন কম্পিউটার বন্ধ হয়ে যায় তখন এর মেমোরিও লস হয়ে যায়। ক্লিয়ার? তাই এটা কিন্তু আমাদের বায়োসকে লোড করতে পারে না। রোম কি? রিড অনলি মেমোরি ইজ এ টাইপ অফ স্টোরেজ মিডিয়াম দ্যাট পারমানেন্টলি স্টোরস ডাটা অন পিসি। তাহলে পারমানেন্টলি ডাটা কে স্টোর করে? রোম করে, ঠিক আছে। ওকে, এবারে সিডি রোম কি? এটা হচ্ছে এটা আমরা জানি যে সিডির মধ্যে ডিস্ক রিড মেমোরি অনলি, আর যেটা সাধারণত ডিস্কটাকে পড়বে কখন? যদি কম্পিউটার যদি না খোলে, অর্থাৎ বুটিং কমপ্লিট হয়ে যদি ডিস্ক না খোলে এটাকে পড়বে কি করে? অর্থাৎ সিডিটাকে যদি আমি ইউজ করার জন্য কম্পিউটারটাকে ওপেন তো হতে হবে, বুটিংয়ের সময় কি করে হবে না। এবার টিসিপি কি? টিসিপির পুরো নাম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে, মনে থাকবে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটাও একটা ইন্টারনেট প্রোটোকল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারনেট কমিউনিকেশন প্রোটোকল দ্যাট অ্যালাউ ডিজিটাল কম্পিউটার্স টু কমিউনিকেট ওভার ডিস্টেন্সেস। ক্লিয়ার? তো এখানে এটা হচ্ছে একটা কম্পিউটার প্রোটোকল, এটা কিন্তু একটা মেমোরি নয়। তো এখানে এটাতে কি করে লোড হবে? তাহলে লোড হচ্ছে অ্যাকচুয়ালি রোমে, কারণ এটা পার্মানেন্টলি ডাটাকে স্টোর করে রাখে। ক্লিয়ার? এবারে চলে আসি নেক্সট 5 নম্বর কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য সেম অ্যাজ দ্য আদার 3? অর্থাৎ এখানে 4টি অপশান রয়েছে, 4টির মধ্যে কোনটি সেম নয়, অর্থাৎ কোনটি আলাদা, ঠিক আছে, একটু ভালো করে বুঝে করতে হবে, ঠিক আছে। এবারে দেখো, আমি একটু এখানে প্রশ্নের অপশানগুলি আসার আগে তোমাদেরকে একটু কনসেপ্ট দিয়ে দিই, কারণ কনসেপ্টটা তোমরা যদি বুঝে নাও তখন কিন্তু বুঝে নেবে কোনটা আলাদা। দেখো, ম্যাক অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে আ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, ওকে, ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন্ড অ্যাজ নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোল। কিসের জন্য? ফর নেটওয়ার্ক অ্যাড্রেস ইন কমিউনিকেশন উইদিন এ নেটওয়ার্ক সেগমেন্ট। তাহলে এটা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্বতন্ত্র একটা আইডেন্টিফায়ার, যাকে আমরা যে কিন্তু চেনে বাকিদেরকে, ঠিক আছে। এবারে কী আসছে? তারপরে হচ্ছে হার্ডওয়্যার অ্যাড্রেস। হার্ডওয়্যার অ্যাড্রেস এটা কি? এই হার্ডওয়্যার অ্যাড্রেস ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার, এটাও হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, জাস্ট লাইক কোনটার? ম্যাক অ্যাড্রেসের মতো। ফর এ নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইউজুয়ালি স্টোরড উইদিন দ্য ডিভাইস ইটসেলফ, ডিভাইসের মধ্যে থাকে। ক্লিয়ার? এবারে দেখো ফিজিক্যাল অ্যাড্রেস, এটা কি? ফিজিক্যাল অ্যাড্রেস রেফার্স টু এ মেমোরি অ্যাড্রেস অফ দ্য লোকেশন অফ এ মেমোরি সেল, অর্থাৎ এটাও এক প্রকার অ্যাড্রেস, ওকে। তবে কিসে, কোথায়? এটা মেমোরি অ্যাড্রেস, এটা কোথায় থাকে? মেমোরি অ্যাড্রেসের মধ্যে থেকে। লোকেশন অফ দ্য মেমোরি, মেমোরির একটা লোকেশন দেখায় ইন দ্য মেন মেমোরি, মেন মেমোরিতে কোথায় লোকেশন আছে সেটাকে কিন্তু সূচিত করে এই ফিজিক্যাল অ্যাড্রেস। ইট ইজ ইউজড বাই বোথ হার্ডওয়্যার, এটা হার্ডওয়্যারে ব্যবহার করা হয়, সফটওয়্যারে ব্যবহার করা হয়, ফর অ্যাক্সেসিং ডাটা। তো এটাও কিন্তু আইডেন্টিফায়ারের মতো কাজ করছে অ্যাক্সেস করতে। ক্লিয়ার? However, does not use physical address directly, instead access memory using a virtual address, এটাকে ভার্চুয়াল অ্যাড্রেস হিসেবে তৈরি করে নেয়, ফিজিক্যাল অ্যাড্রেস কখনো ইউজ হয়ে থাকে না। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস আর দ্য আইডেন্টিফায়ার দ্যাট অ্যালাউজ ইনফরমেশন টু বি সেন্ট বিটুইন ডিভাইসেস। এইখানে কতটা চেঞ্জ হয়ে গেল। দেখো, এগুলো কি হচ্ছে? একটা ডিভাইসের মধ্যে কাজ করছে, দেখো উইদিন আর নেটওয়ার্ক, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এটাও উইদিন কাজ করছে একটা ডিভাইসের মধ্যে, আবার এটাও কিন্তু উইদিন আ মেমোরি,
অর্থাৎ বড় মেমোরির মধ্যে ছোট মেমোরি হচ্ছে, অর্থাৎ একটা লোকেশনে ফিক্স থাকছে, কিন্তু আইপি অ্যাড্রেস ইউজ করা হচ্ছে কোথায়? বিটুইন ডিভাইসেস, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসেস। ক্লিয়ার? তার জন্য এই যে 4টা অ্যাড্রেসের মধ্যে আইপি অ্যাড্রেস কিন্তু বহুল অংশে ব্যবহৃত হয়, অর্থাৎ অনেকটাকে, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকার আইডেন্টিফিকেশান যেখানে বিভিন্ন রকম এরকম ডিভাইসকে কানেক্ট করছে, অর্থাৎ এর আইডেন্টিফায়ারটা অর্থাৎ অ্যাড্রেসটা বিভিন্ন অ্যাড্রেসকে সাথে যোগ করতে বা এই আইডেন্টিফাই করতে সাহায্য করছে, অর্থাৎ এখানে বাকিগুলো থেকে এটা এই জন্যে আলাদা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে আমাদের অপশন কোনটা হলো? কোনটা গেল? এই যে আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে বলছে আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য ফলোয়িং। বলছে আমরা আইপি অ্যাড্রেস কিভাবে চিনব, আর যদি আমরা চিনিও তাহলে এখানে বলো যে এখানে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক আইপি অ্যাড্রেস। ঠিক আছে, একটু বুঝতে হবে, বুঝিয়ে দিই, দিলে তোমরা সঠিকটা করতে পারবে। দেখো, দ্য আইপি অ্যাড্রেস স্পেস ইজ ম্যানেজড গ্লোবালি বাই দ্য ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি। তো এটা কে করে? ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি। তাহলে মনে থাকবে যে আইপি অ্যাড্রেসটাকে নিয়ন্ত্রণ করে কারা? ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 IPv4 defines an IP address as a 32-bit নাম্বার। তো একটা আইপি অ্যাড্রেসের মধ্যে 32 বিট নাম্বার থাকবে, এর থেকে বেশি হবে না। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে দেখাই পরে। এখানে কি কি থাকবে? কনসিস্ট অফ 4 সেটস অফ নাম্বার, যেখানে 4টি সেট নাম্বার থাকবে। ঠিক আছে, সেট অফ নাম্বার থাকবে ফ্রম 0 to 255, অর্থাৎ 0 থেকে 255 অবধি থাকবে, যেগুলোকে সেপারেট করা থাকবে 3টা ডটের মাধ্যমে। 3টা ডটের মাধ্যমে। তো দেখো এইগুলোকে কন্ডিশনগুলোকে লাগাই। দেখো আমরা এই অপশনটা কেন হবে না? এখানে ডট নেই, এখানে সেপারেট করা হয়েছে দেখো এই যেগুলো দিয়ে, এগুলো দিয়ে, তাহলে এটা তো কোনো মতেই হবে না। তারপরে কি বলেছে? যে 3টা ডট থাকবে, এখানে 1 2 3, এখানে 3টা ডট আছে, এখানে 3টা ডট নেই। দেখো এটা কিন্তু 3টা ডট রয়েছে অবশ্য, তবে এটা আলাদা ডট। বুঝিয়ে দিই, দেখো আমি বলেছিলাম কি, বা এখানে বলা হয়েছিল কি 255-এর মধ্যে হতে হবে, 0 থেকে 255-এর মধ্যে, কিন্তু এখানে কত রয়েছে? এখানে দেখো 317 রয়েছে, এখানে 417 রয়েছে, তার মানে এটা 255-কে ছাড়িয়ে গেছে, তাহলে এও হবে না, বিও হবে না। আমাদের অ্যান্সার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, সিটা। কেন? 3টা ডটও রয়েছে এবং এই সংখ্যাগুলি 0 থেকে 255-এর মধ্যে। দেখো 202, 50, 20, 148। ক্লিয়ার? বোঝা গেল? আই থিঙ্ক বোঝা গেছে। যদি কেউ বুঝতে না পেরে থাকো অবশ্যই জানিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো।